আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আলোচনা করব। তো এই অধ্যায়টার নাম হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা। তো চলো আমরা শুরু করি। দেখো আছে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ। তো রাসায়নিক বিক্রিয়াটা কি? রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া হলো একটা রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়া কি? একটা রাসায়নিক পরিবর্তন, যেই পরিবর্তনের মাধ্যমে দুই বা ততোধিক দুই বা ততোধিক যে পরিবর্তনের মাধ্যমে দুই বা ততোধিক ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে অথবা একটি রাসায়নিক পদার্থ একটি রাসায়নিক পদার্থ কোন প্রভাবকের উপস্থিতিতে কোন প্রভাবকগুলো কি কি হতে পারে? তাপমাত্রা, চাপ, আয়তন ইত্যাদি। কোন প্রভাবকের উপস্থিতিতে বিয়োজিত হয়। ওকে, বিয়োজিত হওয়ার পরে সম্পূর্ণ ভিন্নধর্মী এক বা একাধিক রাসায়নিক পদার্থে পরিণত হয়। রাসায়নিক পদার্থে পরিণত হয়। তোমাদের বইতে কিন্তু এই সংজ্ঞাটা নেই। ওকে, তোমাদের বইতে কিন্তু এমন ভাবে লেখা নেই। আমি এইভাবে লিখেছি কারণ তুমি যেন খুব সহজে এই বিষয়টা ফিল করতে পারো। আমরা রাসায়নিক সমীকরণ আলোচনা করার পরে এইটা তোমাকে বুঝিয়ে দেব। ওকে, তো দেখো রাসায়নিক সমীকরণটা কি। রাসায়নিক রাসায়নিক সমীকরণ, এই রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার জন্য মূলত এই রাসায়নিক সমীকরণটা ব্যবহার করা হয়। ওকে, কি বললাম? যে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার জন্য রাসায়নিক সমীকরণ ব্যবহৃত হয়। এই রাসায়নিক সমীকরণে প্রতীক, সংকেত,
প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন ভৌত অবস্থা নির্দেশক, ভৌত অবস্থা নির্দেশক ব্যবহৃত হয়। ওকে, তাহলে কি বলা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার জন্যই মূলত রাসায়নিক সমীকরণ ব্যবহৃত হয়। এখন আমাদের জানতে হবে প্রতীক কি, সংকেত কি, প্রক্রিয়া চিহ্ন কি এবং ভৌত অবস্থা নির্দেশক কি। প্রতীক হলো কোনো মৌলকে যার দ্বারা প্রকাশ করা হয়, যার দ্বারা আমরা বুঝতে পারি এইটা এই মৌল। যেমন হাইড্রোজেনকে প্রকাশ করা হয় এইচ দিয়ে, তাই না? নাইট্রোজেনকে প্রকাশ করা হয় এন দিয়ে, অক্সিজেনকে প্রকাশ করা হয় ও দিয়ে, ক্যালসিয়ামকে প্রকাশ করা হয় সি এ দিয়ে, ক্লোরিনকে প্রকাশ করা হয় সিএল দিয়ে, সোডিয়ামকে প্রকাশ করা হয় এন এ দিয়ে। এগুলো সবই কি প্রতীক। সংকেত একই, বাট সংকেতটা হয় হচ্ছে যৌগের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এটা হয় মৌলের ক্ষেত্রে, প্রতীকটা হয় মৌলের ক্ষেত্রে, মৌলের ক্ষেত্রে। আর এই সংকেতটা হয় হচ্ছে যৌগের ক্ষেত্রে, যৌগের ক্ষেত্রে। এখন যৌগ কিভাবে গঠিত হয়? দুই বা ততোধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়, অথবা দুই বা ততোধিক মৌল বা যৌগ মূলক পরস্পরের সাথে যুক্ত হয়, হয়েই মূলত যৌগের গঠন করে আর কি। যেমন আমি সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড হয়, এটা একটা যৌগ। একইভাবে যদি লিখি সালফিউরিক অ্যাসিড, তারপরে নাইট্রোজেন, এটা অণু। এটা কি একটা অণু না? দেখো, আবার তুমি ওইভাবে মনে রাখতে পারো যে প্রত্যেকটা মানে পরমাণুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর সংকেতটা ব্যবহৃত হয় হচ্ছে অণুর ক্ষেত্রে। এভাবে মনে রাখতে পারো। আর প্রক্রিয়া চিহ্ন কি? আমরা প্রক্রিয়া চিহ্ন বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইগুলোই বুঝি, তাই না? সমান সমান কিন্তু প্রক্রিয়া চিহ্ন, তারপরে ছোট, বড়, এগুলো সবই কি প্রক্রিয়া চিহ্ন। আর ভৌত অবস্থা নির্দেশক কি? ভৌত অবস্থা মানে গ্যাসীয় নাকি তরল, কঠিন, এইগুলো হচ্ছে আমাদের ভৌত অবস্থা নির্দেশক। দেখো, যেমন জলীয়, জলীয়কে এল দ্বারা প্রকাশ করা হয়। মানে জলীয় মানে হলো লিকুইড, লিকুইডের প্রথম যে লেটার সেটা হলো এল। কঠিন সলিড, সলিডকে এস দ্বারা প্রকাশ করা হয়, সলিড, সলিডের প্রথম লেটার। তরল, তরল, তরল হলো অ্যাকুয়াস, তরল কি? অ্যাকুয়াস, অ্যাকুয়াসের প্রথম দুইটা লেটার এ এবং কিউ, এই দুইটা ব্যবহৃত হয় তরলের ক্ষেত্রে। আর একটা কি? জলীয়, কঠিন, তরল আর গ্যাসীয়। গ্যাসীয়র ক্ষেত্রে জি ব্যবহৃত হয়, জিতে হলো গ্যাস, তাই জি ব্যবহৃত হয়। এখন এই জলীয় আর এই তরল একই রকম শুনতে, তাই না? এও তো তরল, এও তো তরল, বাট মনে রাখতে হবে এইটা হলো দ্রবণ, এই তরলটা হচ্ছে তরল অবস্থা। এক কথায় তরলটা কি? তরলটা হলো অবস্থা, দ্রবণ না, কিন্তু দ্রবণ না, অথবা একটাই পদার্থ, একটাই পদার্থ। আর এই দ্রবণ মানে, দ্রবণ কিভাবে তৈরি হয়? দ্রব প্লাস দ্রাবক মিলে তৈরি হয়। তাহলে তরল মানে কি? ওইটার অবস্থা, বা ওটা দ্রবণ হবে না, ওটা কি একটাই পদার্থ হবে। যেমন পানি হতে পারে, তারপরে পারদ হতে পারে, অ্যালকোহল হতে পারে, এগুলো সবই হচ্ছে তরল পদার্থ। আর জলীয় মানে হচ্ছে তার সাথে জল থাকবে, এক কথায়। যেমন যদি আমি খাবার লবণের সাথে লবণ আর পানি যদি যুক্ত করি দ্রাবক হিসেবে, তাহলে এই যে লবণের পানি,
এটা কিন্তু একটা দ্রবণ, এটাই হবে জলীয়। মানে সোডিয়াম ক্লোরাইড তো খাওয়ার লবণ, এর সাথে যদি আমি পানি যুক্ত করি তাহলে সেটাই হবে আমাদের জলীয় অবস্থা। বোঝা গেল? এই হলো বিষয়। এখন আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখো কি বলা হচ্ছে যে দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ, ধরো আমি প্রথমে নিলাম অক্সিজেন আর হাইড্রোজেন। এখন দেখো কি বলা হচ্ছে, দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করবে। তাহলে দেখো এখানে অক্সিজেন আর হাইড্রোজেন দুইটা রাসায়নিক পদার্থ আছে, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্নধর্মী এক বা একাধিক রাসায়নিক পদার্থে পরিণত হবে। সম্পূর্ণ ভিন্নধর্মী এক বা একাধিক রাসায়নিক পদার্থে পরিণত হবে। তাহলে এই অক্সিজেন আর এই হাইড্রোজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। এখন দেখো এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে, এবং যেটা উৎপন্ন হলো সেটা কিন্তু অ্যাকুয়াস, কারণ পানি কি? পানি তরল অবস্থায় থাকে। তাহলে এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে দুইটা রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে পানি উৎপন্ন করেছে। পানি, আচ্ছা এটা তো অক্সিজেন, পানি কি আসলে অক্সিজেনের মতো? হাইড্রোজেনও কি পানির মতো? পানির মতো না কিন্তু। মানে বিক্রিয়ক গুলো একরকম আর উৎপাদ হয়েছে আরেক রকম। তাহলে কি ভিন্ন ধর্মী বা ভিন্ন পদার্থে পরিণত হলো না? অক্সিজেন তো নেই, হাইড্রোজেনও তো নেই, হয়েছে পানি। তাহলে না ভিন্ন পদার্থে পরিণত হয়েছে। এবং তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা এরা ছিল গ্যাস, এ হয়ে গেছে তরল। তাহলে ধর্মও চেঞ্জ হয়ে গেছে। এই যে ভৌত অবস্থা না, অবস্থাও চেঞ্জ হয়ে গেছে। এরা ছিল গ্যাস, হয়ে গেছে তরল, তার মানে অবস্থাও চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো আমরা যদি রাসায়নিক সমীকরণটা বুঝতে চাই, কি বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার জন্য, তাহলে এটা কি একটা রাসায়নিক বিক্রিয়া, একে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা হয়। প্রকাশ করার জন্য কিভাবে হতে হয়? রাসায়নিক সমীকরণটা ব্যবহৃত হয়। ভালো কথা। এই রাসায়নিক সমীকরণে কি ব্যবহার করা হয়? প্রতীক অথবা সংকেত ব্যবহার করা হয়। এইটা কি একটা সংকেত, এটাও কি একটা সংকেত, এটাও কি একটা সংকেত, তাই না? প্রক্রিয়া চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ, দেখো তো যোগ ব্যবহৃত হয়েছে কিনা। আর এখানে আমরা সমান সমান দিতে পারতাম, সমান সমান সাধারণত বিক্রিয়ায় দেওয়া হয় না, সমান সমানের পরিবর্তে তীর চিহ্ন দেওয়া হয়। ওকে, কি দেওয়া হয়? তীর চিহ্ন দেওয়া হয়। এখন দেখো কি বলা হচ্ছে, ভৌত অবস্থা নির্দেশক। দেখো তো ভৌত অবস্থা নির্দেশক ব্যবহৃত হয়েছে কিনা। এই যে গ্যাস, এটাও গ্যাস, এটা কি? অ্যাকুয়াস। এই যে ভৌত অবস্থা নির্দেশক যেগুলো আছে সেগুলো কি ব্যবহৃত হয়েছে? অবশ্যই হয়েছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যেটা ব্যবহৃত হয় সেটাই হলো রাসায়নিক সমীকরণ। এবং সেই রাসায়নিক সমীকরণটা প্রকাশ করা হয় প্রতীক, সংকেত, প্রক্রিয়া চিহ্ন আর ভৌত অবস্থা নির্দেশক দিয়ে। ঠিক আছে? এখন যদি আমি লিখি যে ম্যাগনেসিয়াম নাইট্রেট, একে যদি আমি তাপ দিই, দেখো কি বলা হচ্ছে, তারপরে অথবা অথবা একটি রাসায়নিক পদার্থ কোনো প্রভাবকের উপস্থিতিতে, একটি রাসায়নিক পদার্থ সেটা হলো এটা, কোন প্রভাবক, তাপমাত্রা, এইটা দ্বারা বোঝায় তাপমাত্রা বৃদ্ধি করা হচ্ছে বা এখানে তাপ প্রয়োগ করা হচ্ছে। তাহলে প্রভাবক হিসেবে আমরা তাপ ব্যবহার করছি, যার ফলে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। এখন যখন আমি তাপ দেব তখন এ পরিণত হবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডে, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইডে, আর হচ্ছে অক্সিজেনে। এইটি ছিল সলিড অবস্থায়, এটাও সলিড, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস। এখন কি বলা হচ্ছে, একটি রাসায়নিক পদার্থ একটা প্রভাবকের উপস্থিতিতে কি হয়ে গেছে, দেখো বিয়োজিত হয়ে গেছে, বিয়োজিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক বা একাধিক রাসায়নিক পদার্থে পরিণত হয়েছে। এটা কি ছিল? ম্যাগনেসিয়াম নাইট্রেট। এটা কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। এর মতো কি? এ আর না আলাদা?
এর সাথে কম্পেয়ার করো, এ আর এন আলাদা, আবার এর সাথে এর কম্পেয়ার করো, এ আর এন আলাদা, আলাদা না? আলাদা পদার্থে পরিণত হয়েছে। এখন দেখো আমাদের এদের ভৌত অবস্থাও দেখো, ভৌত অবস্থা দেখো, এখানে সলিড ছিল, এ সলিড ঠিক আছে, এ গ্যাস, এ গ্যাস, ঠিক আছে। তাহলে এইভাবেই আসলে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয়। এখন যদি আমরা রাসায়নিক সমীকরণের সমতাকরণটা দেখি, এটা খুবই সহজ বিষয়। রাসায়নিক সমীকরণের সমতাকরণ খুবই সহজ। রাসায়নিক সমীকরণের আহ, পক্ষ থাকে দুইটা, কয়টা বলতো? দুইটা পক্ষ থাকে। এই যে এখানে আমরা সমান সমান যদি দিতাম, তাহলে এটা একটা পক্ষ আর এটা একটা পক্ষ হতো। তাহলে বাম পাশের যে পক্ষটা থাকে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। ধরো এই একটা তীর চিহ্ন, এর বাম পাশে যারা থাকবে তাদেরকে বলা হবে বিক্রিয়ক। কি বলা হবে? বিক্রিয়ক, মানে এরা বিক্রিয়া করবে। আর যে ডান পাশে যারা থাকবে তারা হবে উৎপাদ, মানে এরা উৎপন্ন হবে, তাই এদেরকে বলা হয় উৎপাদ। এখন তোমার মনে রাখতে হবে এই যে এই যে রাসায়নিক সমীকরণগুলো ভরের সংরক্ষণশীলতা নীতি মানে। কি বললাম? রাসায়নিক সমীকরণ হচ্ছে ভরের সংরক্ষণশীলতা নীতি মানে, তার মানে বিক্রিয়কগুলোর মোট ভর সমান হবে উৎপাদগুলোর মোট ভর। বিক্রিয়ক গুলোর মোট ভর সমান হবে উৎপাদগুলোর মোট ভর। উৎপাদ গুলোর মোট ভর। এটা তখনই সংঘটিত হবে যখন দুই পাশের যখন দুই পাশের প্রতিটা পরমাণুর মোল সংখ্যা সমান থাকবে। মোল সংখ্যা সমান থাকবে, তখনই এইটা সংঘটিত হবে। বুঝা গেল? তাহলে দুই পাশের প্রতিটা পরমাণুর মোল সংখ্যা যদি সমান থাকে তাহলেই বিক্রিয়কগুলোর মোট ভর এবং উৎপাদগুলোর মোট ভর সমান হবে। ঠিক আছে? এখন আমরা সমতাকরণটা কিভাবে করব দেখো। আমরা যদি এই সমীকরণটার দিকে তাকাই, এখানে দেখবো অক্সিজেন দুইটা আছে। আমাদের দুই পাশে কি বলা হচ্ছে? দুই পাশের প্রতিটা পরমাণুর মোল সংখ্যা সমান করতে হবে। তাহলে এই পাশে দুইটা অক্সিজেন আছে, এই পাশেও দুইটা অক্সিজেন বানাতে হবে। তাহলে এ পাশে যদি দুইটা অক্সিজেন বানাতে হয় তাহলে একে দুই দ্বারা গুণ করতে হবে, এই দুই হাইড্রোজেনেরও এই দুই অক্সিজেনেরও। ঠিক আছে? এখানে মনে মনে একটা কত আছে? 1 আছে। তাহলে দুই অক্ষে দুইটা অক্সিজেন হয়ে যাচ্ছে। এখন হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? হাইড্রোজেন দেখো তো, দুই দুগুণে চারটা হয়ে গেছে। বাট এ পাশে কয়টা? এ পাশে দুইটা। তার মানে তুমি যদি এখানে দুই দাও, দেখো তো দুই দুগুণে চারটা হয়ে যাচ্ছে কিনা। অর্থাৎ এই পাশেও হাইড্রোজেন চারটা, এই পাশেও হাইড্রোজেন চারটা, এই পাশে অক্সিজেন দুইটা, এই পাশেও অক্সিজেন দুইটা। তাহলে প্রতিটা পরমাণুর মোল সংখ্যা কি সমান হয়ে গেল? অবশ্যই গেল। এখন আমরা এই সমীকরণটাকে যদি একটু সমতাকরণ করতে চাই তাহলে কিভাবে করব? আমাদের এইগুলো দরকার নাই, এগুলো মুছে দেওয়া, মুছে দিলাম। ঠিক আছে? এখন দেখো, এপাশে ম্যাগনেসিয়াম কয়টা? একটা। এপাশেও ম্যাগনেসিয়াম কয়টা? একটা। তার মানে ম্যাগনেসিয়াম ঠিক আছে, ভালো কথা। এবার নাইট্রোজেন দেখি, নাইট্রোজেন কয়টা আছে? এখানে মনে মনে একটা এক আছে, তাই না? তাহলে দুই অক্ষে দুইটা নাইট্রোজেন। এপাশে কয়টা নাইট্রোজেন? একটা নাইট্রোজেন, তাই না? কয়টা নাইট্রোজেন? এখানে একটা নাইট্রোজেন। তার মানে নাইট্রোজেন ঠিক নেই। অক্সিজেন কয়টা? 3 দুগুণে 6। আর এখানে কয়টা? দুইটা, দুইটা চারটা, আর একটা পাঁচটা। তাহলে এপাশে 6টা অক্সিজেন, এপাশে 5টা অক্সিজেন। তাহলে কি অক্সিজেন ঠিক আছে? নেই। এখন ম্যাগনেসিয়াম তো দুই পাশেই সমান, তাহলে ম্যাগনেসিয়াম নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। এবারে তুমি নাইট্রোজেন বা অক্সিজেন যে কোনো একটা নিয়ে দুই পাশের মানে যে কোনো একটা দুই পাশে সমান করে দাও, যে কোনো একটা দুই পাশের মোল সংখ্যা সমান করে দাও। তাহলে আমি অক্সিজেন নিচ্ছি, ঠিক আছে? তুমি নাইট্রোজেনও নিতে পারো, বাট আমি অক্সিজেনটা নিচ্ছি প্রথমে। তাহলে অক্সিজেন যদি নেই, এখানে অক্সিজেন কয়টা আছে বলতো? 3 দুগুণে 6টা অক্সিজেন আছে এখানে। তীর চিহ্নের এই পাশে আছে 6টা অক্সিজেন।
আর ওই পাশে কয়টা অক্সিজেন? এখানে একটা, তাহলে একটা। এখানে কয়টা অক্সিজেন? দুইটা, দুইটা। এখানে কয়টা অক্সিজেন? দুইটা অক্সিজেন দিলাম। এখন যদি আমি 6টা অক্সিজেন বানাতে চাই, এপাশে তো 6টা অক্সিজেন, এপাশেও যদি 6টা অক্সিজেন বানাতে চাই, তাহলে একে দেখো 2 দ্বারা গুণ করলে 6টা হচ্ছে। দেখো 2 একে 2, তাহলে 2 আর 2 4 আর 2 6টা অক্সিজেন হচ্ছে। তাহলে তুমি কাকে 2 দ্বারা গুণ করছো? এইটাকে 2 দ্বারা গুণ করছো, এই প্রথমটাকে, প্রথমটাকে। তাহলে 2 দ্বারা যখন গুণ করছো তখন ম্যাগনেসিয়াম কিন্তু 2টা হয়ে যাচ্ছে। অক্সিজেনের সমতা হচ্ছে ঠিক আছে, বাট ম্যাগনেসিয়াম 2টা হয়ে যাচ্ছে। তাহলে এপাশেও তোমার 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা যদি গুণ করো ম্যাগনেসিয়াম ঠিক আছে, ভালো কথা। এবার অক্সিজেন মিলাও তো। 3 দুগুণে 6টা অক্সিজেন, 3 দুগুণে 6, 6 দুগুণে 12টা অক্সিজেন মোট। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কয়টা অক্সিজেন হচ্ছে? 12টা অক্সিজেন। তাহলে এপাশে 12টা অক্সিজেন আর এই পাশে কয়টা অক্সিজেন? এখন 6টা অক্সিজেন। দেখো এপাশে কয়টা অক্সিজেন? 12টা। এপাশে কয়টা? 2 আর 2 4 আর 2 6টা অক্সিজেন। তাহলে তুমি করতে যাচ্ছিলে অক্সিজেনের সমতা, বাট হলো কি? হলো না কিন্তু। তার মানে তোমার এই সিস্টেমটা ভুল হয়েছে, ঠিক আছে? তার মানে একটু অন্য সিস্টেমে দেখতে হবে। এখন আমরা যদি এক কাজ করি, এইটাকে যদি 2 দ্বারা গুণ করে দেই এবং এইটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে কত হচ্ছে দেখো তো? 6 দুগুণে 12টা অক্সিজেন। এই পাশে কয়টা? 4 দুগুণে 8, 8 আর 2 10, 10 আর 1 11, হয়নি কিন্তু 12টা। তাহলে এক কাজ করতে পারি, আমরা একে 2 দ্বারা গুণ করতে পারি। তাহলে দেখো কোন, এই পাশে 12, এই পাশেও 2 একে 2, তাহলে 2টা 2টা 4টা আর 8টা, 12টা অক্সিজেন। মানে দুই পাশে অক্সিজেন সমান হচ্ছে, ভালো কথা। এবার গুণ করো, তাহলে একে কত দ্বারা গুণ করবা? 2 দ্বারা, ভালো কথা। প্রথমটাকেও 2 দ্বারা গুণ, আর এইটাই কিছু দ্বারা গুণ হয়নি। আর এইটাকে কত দ্বারা গুণ? 4 দ্বারা গুণ, তাহলে 4 দ্বারা গুণ করো। এখন দেখো ম্যাগনেসিয়াম 2টা, ম্যাগনেসিয়াম 2টা, ঠিক আছে। নাইট্রোজেন কয়টা? 2 একে 2, নাইট্রোজেন কয়টা? 2 একে 2, 2 দুগুণে 4টা নাইট্রোজেন। এপাশে কয়টা নাইট্রোজেন? একটাই নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের কি সমতা হলো? তুমি অক্সিজেনের সমতা করেছো, বাট নাইট্রোজেনের তো সমতা হলো না। এখন করণীয় কি? তাহলে কাজ করো তো তুমি, এই 4 এই 2 এর সাথে গুণ করলেও 8 হবে, এই 2 এর সাথে এই 4 গুণ করলে 8 হবে। তাহলে কিন্তু 12টা অক্সিজেনই থাকছে, তাই না? তাহলে এখানে তুমি 4 দ্বারা গুণ করছো, এখানে না করে। এখানে 4 দ্বারা গুণ না করে এখানে করো, তাও তো 12টা। এবার দেখো তো মেলে কিনা। এখানে তো 2, এখানেও 2, এই যে এখানে 2 দ্বারা গুণ, এখানেও 2 দ্বারা গুণ, আর এখানে আমরা 2 দ্বারা গুণ না, 4 দ্বারা গুণ না করে এখানে 4 দ্বারা গুণ করি। তাহলে অক্সিজেন তো সমান, এপাশেও 12টা, এপাশেও 12টা, তাহলে অক্সিজেন সমান। ম্যাগনেসিয়ামও সমান, দেখো 2টা আর 2টা, এপাশে ম্যাগনেসিয়াম 2টা, এপাশেও ম্যাগনেসিয়াম 2টা, ম্যাগনেসিয়ামও সেম। এবার আমরা যদি অক্সিজেনের দিকে তাকাই, তাহলে নাইট্রোজেনের দিকে তাকাই, তাহলে কত হচ্ছে? 2 একে 2, 2 দুগুণে 4টা নাইট্রোজেন। 2 একে 2, এই দুইটা গুণ করতে হয়। 2 একে 2, তার সাথে আবার এইটা গুণ করতে হয়, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4টা নাইট্রোজেন। এপাশে কয়টা নাইট্রোজেন? এখানে মনে মনে কত আছে? একটা 1 আছে, তাহলে 4 একে 4টা নাইট্রোজেন। ক্লিয়ার? দেখো তাহলে সব সমান হয়ে গেল। এখন দেখো ম্যাগনেসিয়াম 2টা, 2টা, নাইট্রোজেন কয়টা? 2 একে 2, 2 দুগুণে 4, দেখো 4 একে 4, 4টা নাইট্রোজেন, ভালো কথা। অক্সিজেন কয়টা? দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12টা অক্সিজেন। এখানে কয়টা? 2 একে 2, এখানে মনে মনে কত আছে? একটা 1 আছে, তাহলে 2 একে 2, 4 দুগুণে 8, তাহলে 10টা, 10 আর 2 12টা। এভাবে আমাদের সমতাকরণ করতে হয়। ওকে, এখন আমরা আলোচনা করব মোল এবং রাসায়নিক সমীকরণের মধ্যে সম্পর্কটা কি সেটা নিয়ে। ঠিক আছে, মূলত রাসায়নিক সমীকরণকে সমতাকরণ করার পরে মোলের হিসাবটা আসবে। ঠিক আছে, তো চলো আমরা একটা বিক্রিয়া দেখি, তারপরে এই বিষয়টা ক্লিয়ার হয়। মনে করো আছে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এ ভেঙে কি গঠন করে? সোডিয়াম প্লাস আর ওএইচ মাইনাস। এ ভেঙে এইচ প্লাস আর SO4 2-। এখন এদেরকে যখন বিক্রিয়া করানো হবে এর ধনাত্মক এর ঋণাত্মকের সাথে, তাহলে হবে সোডিয়াম
সালফেট, এর যোজনী 2, সালফেটের যোজনী 2, সেটা সোডিয়ামের কাছে আসবে, সোডিয়ামের যোজনী 1 এখানে আসবে, তো এখানে 1 দিয়া না দিয়া সমান, যোগ, আর এর ঋণাত্মক এর ধনাত্মক মিলিত হবে, মিলিত হয়ে কি গঠন করবে, H প্লাস আর OH মাইনাস, মানে যদি বিক্রিয়া করে তাহলে গঠন করবে পানি, তাই তো? এবার সমতাকরণ করো, সমতাকরণ করো। তাহলে সমতাকরণ যদি করতে চাও, এখানে সোডিয়াম কয়টা, 2টা, এপাশে কয়টা, 1টা, তাহলে কি 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2টা সোডিয়াম হয়ে গেল, তাই তো? অক্সিজেন কয়টা দেখো তো, 2 অক্ষে 2, এই 2 কিন্তু এও পাবে, তার মানে 2টা অক্সিজেন আর 4টা অক্সিজেন, তাহলে কয়টা অক্সিজেন হলো, তাহলে অক্সিজেন হলো টোটাল 6টা, 2টা 4টা 6টা, এপাশে কয়টা অক্সিজেন, 4টা, আর এখানে 1টা আছে, এখানে মনে মনে 1 আছে, তাই না, একটা, তাহলে 1টা অক্সিজেন, তার মানে তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে যদি 2 দ্বারা গুণ করে দিই, দেখো তো কয়টা অক্সিজেন হচ্ছে, 2টা অক্সিজেন আর 4টা অক্সিজেন, তাহলে কয়টা অক্সিজেন হলো, 6টা অক্সিজেন হয়ে গেল, তার মানে অক্সিজেনের সমতাকরণ হয়ে গেল। এবার বাকি আছে কি, সালফার আর হাইড্রোজেন, সালফার কয়টা আছে, 1টা আছে, এপাশে 1টা আছে, তার মানে সালফারেরও সমতাকরণ হয়ে গেছে। আর হাইড্রোজেন দেখো তো কয়টা আছে, এখানে এখানে হাইড্রোজেন আছে 2টা, 2টা আর 2টা 4টা, এপাশে কয়টা, 2 দুগুণে 4টা, মানে হাইড্রোজেনেরও সমতাকরণ হয়ে গেছে। এই হলো সমতাকরণ। এখন আমি যদি, এখন আমরা যদি দেখি যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে কত আছে, 1 2 আছে, এই সালফিউরিক অ্যাসিডের আগে কত আছে, 1 আছে, এই সোডিয়াম সালফেটের আগে কত আছে, 1 আছে, এই পানির আগে কত আছে, 1 আছে, তাই না? এই যে আগের যে সংখ্যাগুলো সমতাকরণ করার পরে আগের যে সংখ্যাগুলো সেইগুলোই হচ্ছে মোল, সেইগুলোই কি, সেইগুলোই হচ্ছে মোল সংখ্যা। তার মানে এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম সালফেট এবং 2 মোল পানি গঠন করবে। এবং তোমাদের মনে রাখতে হবে, এই যে সমীকরণ রিলেটেড যে সমস্যাগুলো তোমরা পাবা, এই সমস্যাগুলো সমাধান করার জন্য তোমাদের সর্বপ্রথম এরকম সমতাকরণ করে নিতে হবে। দেন এই সমতাকৃত যে সমীকরণ পেলে, এই সমতাকৃত সমীকরণের যে যৌগগুলো আছে, ওই মোল সহ সেই যৌগগুলোর আণবিক ভরগুলো নির্ণয় করে নিতে হবে। নেওয়ার পরে তাই আমরা কাজে এগোতে পারবো, এর আগে পারবো না। বুঝা গেল? এইটা আমরা ডিটেলস আলোচনা করব যখন এই রিলেটেড সমস্যার সমাধান করব। এখন লিমিটিং বিক্রিয়ক নিয়ে আলোচনা করব। লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক কি, লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক মানে কি, লিমিট মানে কি, একটা সীমানা, বিক্রিয়ক মানে কি, যে বিক্রিয়া করবে, তাহলে বিক্রিয়া করে কি, একাধিক বিক্রিয়ক, তো বিক্রিয়কের ভিতরে যে কয়টা বিক্রিয়ক বিক্রিয়া করবে তার ভিতরে যেটা শেষ হয়ে যাবে সে হবে লিমিটিং বিক্রিয়ক। বোঝা গেল? যে বিক্রিয়কটা শেষ হয়ে যাবে সে হবে লিমিটিং বিক্রিয়ক। মনে করো 10টা ম্যাগনেসিয়াম আর 8টা অক্সিজেন। এখন দেখো, এখানের 8টা অক্সিজেন 8টা ম্যাগনেসিয়ামকে নিয়ে নিবে, 8টা অক্সিজেন কি করবে, 8টা ম্যাগনেসিয়ামকে নিয়ে নিবে, তাহলে এখান থেকে 8টা ম্যাগনেসিয়াম এখানে চলে গেল, তাহলে এখানে পড়ে থাকলে কয়টা ম্যাগনেসিয়াম, 2টা ম্যাগনেসিয়াম, তারপরে শেষ হয়ে যাচ্ছে কি, আর দেরি থাকছে কি, দেরি থাকছে এইটি, আর এটি শেষ হয়ে গেছে, এখানে তো একটা ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন অবশিষ্ট নেই, বাট ম্যাগনেসিয়াম অবশিষ্ট আছে, এখানে তো একটা অক্সিজেন অবশিষ্ট নেই, বাট ম্যাগনেসিয়াম অবশিষ্ট আছে, তাহলে যে অবশিষ্ট থাকবে সে কিন্তু লিমিটিং বিক্রিয়ক না, যে থাকবে না, যে শেষ হয়ে যাবে সে হবে লিমিটিং বিক্রিয়ক, তাহলে এখানে অক্সিজেন হবে লিমিটিং বিক্রিয়ক। এখন এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হব। ধরো আছে হলো 4 গ্রাম ম্যাগনেসিয়ামকে 2 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হলো, বিক্রিয়া করানো হলো, কে লিমিটিং বিক্রিয়ক, কে লিমিটিং বিক্রিয়ক। তাহলে যেহেতু এই ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হচ্ছে, তো তুমি বিক্রিয়া ঘটিয়ে ফেলো, ম্যাগনেসিয়াম যোগ হচ্ছে অক্সিজেন, বিক্রিয়া করে কি গঠন করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই তো? এখানে তুমি যদি এবার সমতা করো,
তাহলে এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা। এখানে কয়টা আছে? একটা। তার মানে একে 2 দ্বারা গুণ করতে হবে। যখনই তুমি 2 দ্বারা গুণ করেছো, ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেছে। তাহলে এখানে তো ম্যাগনেসিয়াম একটা, তাহলে এরও 2 দ্বারা গুণ করতে হবে। এখন দেখো সমতা হয়ে গেছে। 2টা ম্যাগনেসিয়াম, এখানেও 2টা ম্যাগনেসিয়াম, 2টা অক্সিজেন, এখানেও দেখো 2টা অক্সিজেন। সমতাকরণ করার পরে আমাদের আণবিক ভরটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? সর্বদাই সর্বদাই সমতাকরণ করার পরে আণবিক ভরটা নির্ণয় করতে হবে। তো নির্ণয় করো। এখানে হচ্ছে 2 ইন্টু 24, তাই তো? এখানে কত হচ্ছে? 16 ইন্টু 2, তাই তো? আর এখানে কত হচ্ছে? 2 ইন্টু 24 প্লাস 2 ইন্টু 16। এমন তো নাকি? দেখো, ম্যাগনেসিয়াম কয়টা? 2টা, তাই 2 দ্বারা গুণ। অক্সিজেন কয়টা? তাই 2 দ্বারা গুণ। কাকে 2 দ্বারা গুণ? ওদের পারমাণবিক ভরকে 2 দ্বারা গুণ। ঠিক আছে? এখানেও দেখো তাই করা হয়েছে। এখন যদি তুমি হিসাব করো তাহলে কত হবে বলো তো? এখানে হবে 48 গ্রাম, এখানে কত? 32 গ্রাম। আর এটা লাগবে না আমাদের, ঠিক? তাও করে নাও 80 গ্রাম, এটা পরবর্তীতে লাগবে 80 গ্রাম। আমরা যখন উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করব তখন এটা লাগতে পারে। এখন দেখো, আমাদের 48 গ্রাম, আমরা যে কোনো একটা ধরে কাজ করতে পারি। আমরা ম্যাগনেসিয়ামকে ধরেও কাজ করতে পারি, অক্সিজেনকে নিয়েও কাজ করতে পারি। আমাদের কাজ করতে হবে কাদেরকে নিয়ে? বিক্রিয়কদেরকে নিয়ে। কারণ কি? আমাদের বিক্রিয়ক নির্ণয় করতে হবে। কি বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়ক। তাই জন্য আমাদের বিক্রিয়ক নিয়ে কাজ করতে হবে, উৎপাদ নিয়ে কাজ করার কোনো দরকার নেই। আমরা ম্যাগনেসিয়াম থেকে অক্সিজেনও হিসাব করতে পারি, অথবা অক্সিজেন থেকে ম্যাগনেসিয়ামও হিসাব করতে পারি, তোমার ইচ্ছা। তাহলে আমি প্রথমে অক্সিজেন থেকে ম্যাগনেসিয়াম হিসাব করব, তারপরে ম্যাগনেসিয়াম থেকে অক্সিজেন হিসাব করব। ঠিক আছে? দেখো তাহলে হিসাব করছি। 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, তাই তো? কি লিখবো? 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, তাই তো? অতএব প্রশ্নে কত গ্রাম অক্সিজেন আছে? 2 গ্রাম অক্সিজেন। তাহলে লেখো 2 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 48 ইন্টু 2 ডিভাইড বাই 32। এটা হলো ঐকিক নিয়ম। বোঝা গেল? এটা কি নিয়ম? এটা হলো ঐকিক নিয়ম। এখন যদি কাটাকাটি করো, এটা কত হয়? 16, 3 16 48। তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়াম পাচ্ছ তুমি? এটা ম্যাগনেসিয়াম। কত গ্রাম ম্যাগনেসিয়াম? 3 গ্রাম। মানে 2 গ্রাম অক্সিজেনকে শেষ করতে 3 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন আমাদের। 2 গ্রাম অক্সিজেনকে শেষ করতে আমার 3 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন। বাট ওরা আমাদের দিয়েছে কত গ্রাম? 4 গ্রাম ম্যাগনেসিয়াম। কত দিয়েছে? 4 গ্রাম ম্যাগনেসিয়াম দিয়েছে। তার মানে আমার এখনো 1 গ্রাম ম্যাগনেসিয়াম অবশিষ্ট আছে। তাহলে কে শেষ হয়ে গেল? অক্সিজেন শেষ হয়ে গেল। অক্সিজেনের যে 2 গ্রাম ছিল, সেই 2 গ্রাম শেষ করেছে ম্যাগনেসিয়াম। শেষ করার পরেও এখনো 1 গ্রাম ম্যাগনেসিয়াম অবশিষ্ট আছে। তাহলে ম্যাগনেসিয়াম কি লিমিটিং বিক্রিয়ক? না, অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। কারণ কি? অক্সিজেন শেষ হয়ে গেছে। বুঝা গেল? এবার আমরা উল্টা কাজ করতে পারতাম, অর্থাৎ আমরা ম্যাগনেসিয়াম থেকে অক্সিজেন হিসাব করতে পারতাম। তোমার ইচ্ছা এটা। আমরা যদি এবার ম্যাগনেসিয়াম থেকে অক্সিজেন হিসাব করি তাহলে কত হবে বলো তো? 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাই তো? প্রশ্নে কত গ্রাম ম্যাগনেসিয়াম আছে? এই যে 4 গ্রাম। তাহলে এখানে দেখো 4 গ্রাম। 4 গ্রাম ম্যাগনেসিয়াম কি লিখবা? 32 ইন্টু 4 ডিভাইডেড বাই 48। ঠিক আছে? এখন ক্যালকুলেশন করো, তাহলে কত হচ্ছে? 4 অক্ষে 4, 4 দুগুণে 8। 32 কে তুমি যদি 12 দ্বারা ভাগ করো তাহলে কত হয়? 3 12 36, তাই না? 3 12 36 হয়। তাহলে 2 দশমিক সামথিং আসবে। আমি 5 ধরে নিলাম, কম আসতে পারে, বেশি আসতে পারে। আমি 2.5 ধরে নিলাম। তাহলে 2.5 গ্রাম অক্সিজেন। তাহলে 4 গ্রাম ম্যাগনেসিয়ামকে শেষ করতে কত গ্রাম অক্সিজেনের দরকার? 2.5 গ্রাম অক্সিজেনের দরকার।
কত গ্রাম অক্সিজেনের দরকার? 2.5 গ্রাম অক্সিজেনের দরকার। বাট তোমার প্রশ্নে কত গ্রাম দিয়েছে? প্রশ্নে তোমার দিয়েছে 2 গ্রাম, বাট তোমার দরকার কত? 2.5 গ্রাম। তাহলে এখানে না অক্সিজেন কম দিয়েছে ওরা? অক্সিজেন না কম দিয়েছে, আমার দরকার 2.5 গ্রাম, ওরা দিচ্ছে হচ্ছে 2 গ্রাম। তাহলে অক্সিজেনের ঘাটতি পড়ে যাবে। আমার 4 গ্রাম ম্যাগনেসিয়ামকে শেষ করতে 2.5 গ্রাম অক্সিজেন দরকার, বাট ওরা দিয়েছে 2 গ্রাম। তাহলে অক্সিজেন শেষ হয়ে যাবে, ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকবে। তাহলে এখানে কে? এখানেও সেই একইভাবে অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক, তুমি যেভাবে হিসাব করো অক্সিজেনের লিমিটিং বিক্রিয়ক হবে। বোঝা গেল? এই হলো লিমিটিং বিক্রিয়কের ব্যাপার স্যাপার। এখন আমরা সর্বশেষ টপিক উৎপাদের শতকরা পরিমাণ হিসাবটা করব। উৎপাদের শতকরা পরিমাণ বলতে তুমি কি বোঝো বলো? 100% মধ্যে তোমার উৎপাদটা কতটুকু উৎপন্ন হলো? তোমার টার্গেট তো 100%, বাট 100% তুমি পারবা না। তো এই 100% এর মধ্যে কতটুকু তুমি পারলে, সেটাই হলো উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। উৎপাদের শতকরা পরিমাণ যদি আমরা হিসাব করি, দেখো তোমার একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একদম ইজি বিষয়। ধরো আছে হলো 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? বিক্রিয়া করার পরে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হলো। বলা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ কত? উৎপাদের শতকরা পরিমাণ কত? তাহলে প্রথমে বিক্রিয়া করাও ম্যাগনেসিয়াম আর হচ্ছে অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, তাই তো? এখন সমতা করো, অক্সিজেন করে 2টা, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। একে 2 দ্বারা গুণ করার পরে ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেছে, তাহলে একে 2 দ্বারা গুণ করতে হবে। সমতাকরণ হয়ে গেল। এখন আণবিক ভর নির্ণয় করো। তাহলে 2 × 24, এখানে কত? 16 × 2, তাই তো? বা 2 × 16 যাই বলো। আর এখানে কত হবে? 2 × 24 যোগ 2 × কত? 16। কারণ কি? 2টা ম্যাগনেসিয়াম 2টা অক্সিজেন, তাহলে 2টা ম্যাগনেসিয়ামের হিসাব করব যোগ 2টা অক্সিজেন হিসাব করব। কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার 48 গ্রাম, তাই তো? এখানে 32 গ্রাম, এখানে যদি তুমি হিসাব করো তাহলে 80 গ্রাম আসবে। কত গ্রাম? 80 গ্রাম। এখন দেখো তো তোমার কার পরিমাণটা দিয়েছে, অক্সিজেনের নাকি ম্যাগনেসিয়ামের? তোমার প্রশ্নে কিন্তু ম্যাগনেসিয়ামের পরিমাণ দিয়েছে, অক্সিজেনের পরিমাণ দেয়নি। তার মানে আমরা এখানে অক্সিজেনের পরিমাণ নিয়ে হিসাব করব না, আমরা ম্যাগনেসিয়ামের পরিমাণটা নিয়ে হিসাব করব। ঠিক আছে? তাহলে দেখব যে আমি তো ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া করাইছি, করাইয়ে আমি পাইছি হলো 3.25 গ্রাম, এটা আমি পাইছি। এখন প্রকৃত পক্ষে কত হওয়ার কথা, মানে 100% যদি আমি উৎপন্ন করতে পারতাম তাহলে কত হতো সেটা, সেটা এখন আমরা নির্ণয় করব। ঠিক আছে? তাহলে দেখো লিখবো যে 48, যেহেতু ম্যাগনেসিয়াম থেকে, মানে আমাদের যেহেতু উৎপাদের পরিমাণটা হিসাব করতে হবে, তাহলে বিক্রিয়ক তোমার যে পরিমাণটা দেওয়া আছে সেই পরিমাণ থেকে উৎপাদের পরিমাণটা হিসাব করবো। তাহলে প্রথমে আমরা আণবিক ভর থেকে হিসাব করে নেবো, তারপরে যেটা আসে সেটা থেকে হিসাব করবো। ঠিক আছে? তাহলে কি করবো দেখো, 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম? পাওয়া যায় 80 গ্রাম, তাই তো? অতএব কত গ্রাম আছে? 2 গ্রাম। তাহলে লিখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 80 × 2 ডিভাইড বাই 48 গ্রাম। তাহলে হবে হচ্ছে 3.33 গ্রাম। যদি তুমি 100% উৎপন্ন
করতে পারতে তাহলে তোমার উৎপন্ন হতো 3.33 গ্রাম। তুমি 100% পারো নেই, তাই তোমার একটু কম হয়েছে, 3.25 গ্রাম হয়েছে। তাহলে এখন দেখতে হবে তোমার শতকরা কতটুকু হলো, মানে 100%-এর মধ্যে তুমি কতটুকু পেরেছো। ঠিক আছে, তাহলে এতর মধ্যে উৎপন্ন হয়েছে কত, এত। উৎপন্ন হওয়ার কথা এত, বাট হয়েছে কত, এত। তাহলে এত এর মধ্যে হয়েছে এত গ্রাম। কি লিখবো আমরা, যে 3.33-এর মধ্যে উৎপন্ন হয় কত গ্রাম, উৎপন্ন হয়েছে 3.25 গ্রাম। আর আমাদের শতকরা পরিমাণ চেয়েছে, তার মানে কত লিখতে হবে, 100 এর মধ্যে। তাহলে 100 এর মধ্যে উৎপন্ন হয় 3.25 ইন্টু 100 ডিভাইডেড বাই 3.33। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 97.6 হবে না। এবং এই 100 তুমি যে 100 এর মধ্যে হিসাব করেছো তাই একটা পার্সেন্ট দিতে হয়। তার মানে তুমি 100% এর ভিতরে 97.6% পেরেছো। আর 2.4% তুমি পারো নাই। ওকে, 2.4% তুমি পারো নাই। তুমি কত পার্সেন্ট পেরেছো, 97.6%। এখন দেখো এই হিসাবটা কিভাবে আসে। এটা কিন্তু প্রত্যেক 100তে হিসাব। এটা ধরো তোমার আছে হলো 500 গ্রাম, হ্যাঁ 500 গ্রাম ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, বা 500 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হওয়ার কথা। বাট তুমি উৎপন্ন করেছো কত গ্রাম, 97, মানে তুমি উৎপন্ন করেছো কত পার্সেন্ট, 97.6%। মানে প্রত্যেক 100তে তুমি করে, মানে প্রত্যেক 100 গ্রামে তুমি উৎপন্ন করতে পেরেছো 97.6 গ্রাম। এই 500 গ্রামে কিন্তু তুমি 97.6 গ্রাম উৎপন্ন করনি প্রতি 100 গ্রামে। তাহলে একে 100টা মানে 100 করে ভাগ করে নাও, তাহলে 100 100 100 100 100। ঠিক আছে, তুমি এই প্রত্যেক 100তে কতটুকু উৎপন্ন করেছো, 97.6 97.6 97.6 97.6 97.6 97.6। তাহলে টোটাল ঘাটতি কত হচ্ছে দেখো, প্রথম 100 গ্রামে ঘাটতি কত, প্রথম 100 গ্রামে ঘাটতি হলো 2.4, এখানেও 2.4, এখানেও 2.4, এখানেও 2.4, এখানেও 2.4। তাহলে টোটাল ঘাটতি কত, টোটাল ঘাটতি হচ্ছে 2.4 যোগ 2.4 যোগ 2.4 যোগ 2.4 যোগ 2.4। তাহলে আসবেনি টোটাল ঘাটতি আসবেনি হচ্ছে তোমার 12 গ্রাম। ঠিক আছে, তার মানে 500 গ্রামের ভিতরে তুমি 12 গ্রাম উৎপন্ন করতে পারোনি। তাহলে তোমার টোটাল উৎপন্ন হয়েছে কত গ্রাম, টোটাল উৎপন্ন হবে তোমার 488 গ্রাম। ঠিক আছে, 500 গ্রামের মধ্যে তুমি উৎপন্ন করতে পারবা 488 গ্রাম, আর 12 গ্রাম এমনি চলে যাবে। 12 গ্রাম তুমি পারো নাই কোন একটা কারণ, টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে। এটা তুমি জেনে রাখো, এটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। ঠিক আছে, এই যে এই পার্সেন্টটা কিভাবে আসে দেখেছো, 100তে এইটা এসেছে, 100তে 97.6 এসেছে, এতটুকুই।